ফাইনালি কেকেআর ইজ ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে কিন্তু কেকেআর এবার যে আইপিএলের বাকি ম্যাচগুলো রয়েছে সেখানে কামব্যাক করছে। কিন্তু লখনৌ ম্যাচ জিতে কেকেআরের কতটা ভালো হলো জানি না, কিন্তু কেকেআরের বেশ অনেকটা খারাপ হলো, কারণ এখনও ক্যাপ্টেন রাহানেকে কেকেআরকে সহ্য করতে হবে। হ্যাঁ, এই বিষয় নিয়েই আমরা কথা বলবো যে আর কতদিন এই রাহানেকে সহ্য করতে হবে। রাহানে কি কেকেআরের জন্য সত্যি বোঝা হচ্ছে? কেন পাথিরানাকে খেলানো হলো না? কী রকম সিদ্ধান্ত নিচ্ছে ম্যানেজমেন্ট, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলে খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো লখনৌ সুপার জায়েন্টকে কিন্তু কেকেআর শেষ পর্যন্ত সুপার ওভারে গিয়ে ম্যাচ হারালো এবং কেকেআর পুরো পয়েন্ট নিয়ে কিন্তু এবার ফিরছে। এটা কেকেআরের জন্য ডেফিনেটলি খুবই ভালো ব্যাপার, কারণ যে কটা ম্যাচ কেকেআরের আর বাকি রয়েছে প্রত্যেকটা ম্যাচ যদি জেতে তো কেকেআর কিন্তু প্লে অফ খেলতে পারে, সেটা তোমাদের আগেই সেই অঙ্ক জানিয়েছি। তো সেই রকমভাবে কেকেআর প্রত্যেকটা ম্যাচকে ফাইনাল ম্যাচ হিসাবে দেখছে, কিন্তু কেকেআরের যে মাইন্ডসেট ঠিক নেই সেটা পরিষ্কার, তাদের দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, সেক্ষেত্রে টস হেরে কিন্তু ব্যাট করতে হয়েছিল কেকেআরকে, এবং সেই জায়গাতে কি নেগেটিভ পারফরমেন্স নাইটের প্লেয়ারদের থেকে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। টিম সাইফার্টকে রীতিমতন চাপে ফেলে দিচ্ছে রাহানে। পাওয়ার প্লের মধ্যে অন্তত যদি 4-6 নাও আসে সিঙ্গেলটুকু তো নেবে, সেখানে এত স্লো স্টার্ট করছে, 8-9টা বল খেলছে, সেখানে 1 রান করছে। তো তারপরে যাই হোক একটুখানি তবু মেরেছিল, সেখানে গিয়ে 15 বল করে খেলে যে প্লেয়ার 10 রান করছে এবং সে যদি দলের ক্যাপ্টেন হয় কিছু বলার নেই। কিছুদিন আগেই একটা ইন্টারভিউতে রাহানে জানিয়েছিল 23 সালের পর থেকে আমি আমার ব্যাটিংকে অনেক উন্নতি করেছি, আমার স্ট্রাইক রেট, আমার ব্যাটিং দেখে অনেকে হিংসা করে। ভাই, এই 15 বলে 10 রান, ওই 0 রান, এই 1 রান 2 রান দেখেও কারা হিংসা করে সত্যি জানা নেই। কিন্তু এই যে ইনিংসগুলো কেকেআরের জন্য অত্যন্ত খারাপ হচ্ছে এবং এর ফলে নতুন প্লেয়াররা সুযোগ পাচ্ছে না, সেটা হচ্ছে সবথেকে আরও বেশি খারাপ। কারণ অন্যান্য দলে দেখবে এবছরে আমরা দেখতে পাচ্ছি ডোমেস্টিক প্লেয়াররা খুবই ভালো করছে, তাদের ট্রাস্ট করলে তারা কিন্তু ভালো একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছে। কিন্তু দলে যদি এই রাহানের মতন থুত্থুরে বুড়ো থাকে, এবং দুর্দান্ত টেস্ট তো কালকে শুরু করে দিয়েছিল, তো সেখানে বাকি প্লেয়াররা তো অলরেডি চাপে পড়বে। তো সেই চাপেই কিন্তু পরে টিম সাইফার্ট, হ্যাঁ তার টেকনিক, তার শট নিয়ে অবশ্যই কথা বলতে হবে, কিন্তু যখন একদিক থেকে রান আসছে না তাকে তো ব্যাট চালাতে হতোই। তো সেক্ষেত্রে কিন্তু সে 3 বলে 0 রানে আউট হয়ে যায়, তাকে নিয়ে কিছু বলার নেই। তারপরও আমি বলবো টিম সাইফার্ট বেশ কয়েকটা ক্ষেত্রে উইকেট কিপিং কিন্তু বেশ ভালো করেছে, অনেকগুলো ভালো ভালো কিন্তু উইকেট কিপিং কালকে আমরা দেখেছিলাম করতে। তো সেক্ষেত্রে টিম সাইফার্টের সেক্ষেত্রে প্রশংসা করতে হবে। এবং যেই প্লেয়ারটার জন্য খারাপ লাগছে সেটা হচ্ছে আঙ্ক্রিস রঘুবংশী। ওই জায়গাতে কুইক মানে ডিসিশান নেওয়াটাই চাপ, যে আমি এতটা এগিয়ে গেছি সেখান থেকে ব্যাক করা, সেখানে গিয়ে কিন্তু তার গায়ে বল লাগে, মোহাম্মদ শামি থ্রো করে, তো সেক্ষেত্রে তাকে কিন্তু অফস্টাস্টিং ফিল্ডের জন্য আউট দেওয়া হয়। তো এটা ব্যাড লাক ছাড়া কিছু বলার নেই। অনেক জায়গা থেকে বলা হবে এটা আউট নয়, না ভাই এটা আউট। এর আগেও আমরা আইপিএলে দেখেছি এরকম গায়ে বল লেগে যদি সেই লাইন চেঞ্জ হয়ে যায় তো সেক্ষেত্রে সেটা আউট হয়। তো সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী তাকে আউট দেওয়া হয়। তারপর আমি বুঝলাম না যে ম্যানেজমেন্ট তো এই সিদ্ধান্তটা জানে যে এটা আউট দেওয়া হয়। তো তারপর অভিষেক নায়ার গিয়ে দেখছি আবার 4th আম্পায়ারের সাথে কথাবার্তা শুরু করে। ভাই কি যুক্তি জানা নেই। তো সেখান থেকে এটা তো পরিষ্কার সবাই জানে আউট, অভিষেক নায়ার হয়তো জানতো না, গিয়ে জানতে গিয়েছিল, তাকে ভালোভাবেই বুঝিয়ে দেয়। এবং দলের যে একটা ব্যালেন্স নেই সেটুকু বোঝা যাচ্ছে, যখন দেখছে পরপর উইকেট পড়ে যাচ্ছে, কেন উপরের দিকে সুনীল নারিনকে দেওয়া হচ্ছে না বোঝা যাচ্ছে না। কারণ নারিন এলে 9 ছক্কা 9 ফক্কা, তবু তো একটা রিস্ক নেওয়া যেতে পারে। যদি কিছু বলে দাঁড়িয়ে যায় নারিন 40-50 রানের ইনিংস খেলে দিতে পারে। কিন্তু এই জায়গাতেই ভালো ইনিংস কিন্তু ক্যামেরন গ্রিনের কাছ থেকে আমরা দেখতে পেলাম, যেই গ্রিনের উপর অনেকটা বেশি চাপ রয়েছে, তার প্রাইস ট্যাগ অনেক হাই। তো সেক্ষেত্রে কিন্তু গ্রিন হাত খুলে খেলেছে যে উইকেট যখন পড়ে গেছে এই পিচে রান করতে হবে, রান করা ছাড়া কোনো উপায় নেই। যদি 100 রানেই আমরা না করতে পারি তাহলে তো ফাইট কিছু করাই যাবে না। সেখানে কিন্তু 21 বলে একটা ভালো রান, যেটা 34 রানের একটা সুন্দর ইনিংস কিন্তু আমরা কেকেআরের প্লেয়ারদের কাছ থেকে
থেকে দেখলাম, এবং ক্যামেরন গ্রিন কিন্তু এক্ষেত্রে একটা ভালো ইনিংস খেলেছে, নো ডাউট, সেটা বলতেই হয়। এছাড়া আমি কথা বলবো রহমান পাউল। হ্যাঁ, প্লেয়ারটার মধ্যে যে কিছু রয়েছে, কেকেআরকে দেওয়ার যে ইচ্ছাটুকু রয়েছে সেটুকু বোঝা যাচ্ছে। একদিক থেকে যখন আউট হয়ে গেছে, কিন্তু আউট হলেও সে রান হয়তো পায়নি, কিন্তু তার অনফিল্ড যে পারফরমেন্স, যেভাবে প্রথম ক্যাচটা নিয়েছিল তারপর কিছুটা ইনজিওর্ড হয়, আমরা ভেবেছিলাম হয়তো আর কন্টিনিউ করবে না, তারপরও মাঠে এসে প্রত্যেকটা প্লেয়ারকে নিজেদের 100% দেওয়ার জন্য বলা, পুরো চার্জ আপ করে রাখা, সেটা কিন্তু অবশ্যই রহমান পাউল করেছিল। এবং গডস প্ল্যান বলে কিছু হয়, সেটা কিন্তু রিঙ্কু সিংকে দেখে বোঝা যাবে, কারণ রিঙ্কু সিং টি20 ওয়ার্ল্ড কাপের সময়ও তার ভালো সময় যায়নি, সেই সময় সে তার বাবাকে হারায়, তারপর আবারও ন্যাশনাল টিমে কামব্যাক করেছিল, এবং আইপিএলের প্রথম দিকে মনে হচ্ছিল রিঙ্কু আর চলবে না, রিঙ্কু হয়তো ফিনিশার নয়, রিঙ্কু হয়তো ফিনিশ হয়ে গেছে, কিন্তু রিঙ্কু সে নিজের ওপর ট্রাস্ট রেখেছে, এবং সত্যি গডস প্ল্যান বলে কিছু হয়। খারাপ ফর্মের পর সে গিয়ে আমরা দেখেছিলাম কালীঘাটে পুজো দেয়, এবং তারপর ব্যাক টু ব্যাক ম্যাচে কিন্তু সে দলকে জেতালো, ব্যাট হাতে শুধু নয়, সে দলকে সমস্ত দিক দিয়ে জেতানোর 100% চেষ্টা করেছে। সেখানে 51 বলে এই যে 83 রান, বহুমূল্য রান, এই রানটা যদি না হতো, যদি এর আগেই সে আউট হয়ে যেত, তো কেকেআরের এখান থেকে কিছু করার থাকতো না। 120-30-এ কেকেআর সেক্ষেত্রে অল আউট হয়ে যেত, এবং অনুকূল একটা বাজে শট খেলে, সেখানে আউট হয়ে যায়। রমনদীপ ভাই চলছে না, রমনদীপকেও একটু রিঙ্কুর সাথে কথা বলতে হবে, করে যদি কিছু করা যায় তো দেখতে হবে। তো সেক্ষেত্রে একটা ভালো কিন্তু আমরা দেখলাম কেকেআরের ব্যাটসম্যানদের কিন্তু অ্যাপ্রোচ, এটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, কিন্তু এই যে ম্যাচ জিতে গেল কেকেআর, এইটা কিন্তু একটা মানে খারাপ জিনিস হলো, সেটা হচ্ছে রাহানেকে এখনও সহ্য করতে হবে। রাহানের কিচ্ছু ভাই দেওয়ার মতন কেকেআরকে নেই। এই ম্যাচটা শুধুমাত্র সুনীল নারিন, বরুণ চক্রবর্তী বা রিঙ্কু সিংরা যদি না থাকতো, ভাই কেকেআর দাঁড়িয়ে ম্যাচ হারতো, কিছু বলার নেই। আর এর থেকেও খারাপ ব্যাপার, খুব সম্ভবত 18 কোটি টাকা দিয়ে পাথিরানাকে নেওয়া হয়েছিল। তো পাথিরানা আর ম্যাচ খেলবে কবে? পাথিরানা এসেছে বহুদিন হয়ে গেল, কেকেআর ক্যাম্পে যোগদান করেছে, নেটে দুর্দান্ত বোলিং করছে, একের পর এক উইকেট নিচ্ছে, তার স্লো আর তার ডেথ ওভারে বোলিং সত্যি কেকেআরের জন্য হেল্প হবে, কিন্তু এখনও পর্যন্ত সেই পাথিরানাকে কেকেআর ব্যবহার করছে না। তো তাহলে তো নেওয়ার কোনো মানেই হয় না। কার্তিক ত্যাগী তো লাস্ট ওভারে ঝুলিয়ে দিয়েছিল, কিন্তু কার্তিক ত্যাগী ওভারঅল খুব ভালো বোলিং করেছে এই সিজনে, কিন্তু পাথিরানার মতন একজন প্লেয়ার এসে গেছে, তার সাথে আরোরা যাই হোক লাস্ট ম্যাচ যেটা লখনৌ সুপার জায়েন্ট ম্যাচে ভালো অন্তত করার চেষ্টা করেছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে এই প্লেয়ারগুলোকে নিয়ে দলকে একটু চেঞ্জ যদি কেকেআর করে, যদি একটু মেন্টালিটি চেঞ্জ করে, যদি একটু অ্যাটাকিং ক্রিকেট খেলার চেষ্টা করে, তো ডেফিনেটলি কেকেআর এখান থেকে ভালো কিছু করতে পারবে। তো তোমরা কেকেআরের রাহানের পরিবর্তে কাকে ক্যাপ্টেন হিসাবে দেখতে চাও, কোচ হিসাবে কাকে দেখতে চাও? আমি তো আপাতত শেন ওয়াটসনকেই কোচ হিসাবে দেখতে চাইছি, তোমরা কাকে দেখতে চাইছো কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।